হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুধে ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা আজ থেকে স্টার্ট করছি চাইল্ড সাইকোলজির কিছু প্রশ্ন মানে যেগুলো পার্ট 1 বা পার্ট 2তেও কোনো ক্ষেত্রে কাজে লাগবে। যে সমস্ত আমাদের এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আসে 2 নম্বরের শর্ট অ্যান্সার টাইপ, ঠিক আছে? তো এগুলো আসে, এগুলো আমাদেরকে কি হয়, আমরা অনেক সময় উত্তর লিখি, কিন্তু একটা প্যাটার্ন অনুযায়ী যদি আমরা উত্তরটা লেখার চেষ্টা করি তাহলে কি হবে, সেই অ্যান্সার রাইটিং দক্ষতাটা অন্যদের খাতার তুলনায় আমার খাতাটাকে একটু কি হবে, একটু স্পেশাল ফিল করাবে টিচারের কাছে। সুতরাং মার্কসটা একটু বেশি আসার সম্ভাবনা থাকছে। সেজন্য আমি চেষ্টা করছি ঠিক যেরকম করে আমরা বাংলাতে ক্লাস 10-এ মাধ্যমিকের সময় লিখতাম সেই প্যাটার্নে একটু লেখা, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো একবার দেখলেই হবে, মানে আমি যেমনটা লিখেছি আমি তেমনটা মুখস্থ করতে কখনোই বলবো না, সেম টু সেম লিখতে বলবো না। ব্যাপারটা বুঝে নিজের ভাষায় লেখো। এই যে বৃদ্ধি, আজকে আমরা আলোচনা করছি ধরো বৃদ্ধি এবং বিকাশ, এটা ধরো বেশি না তো তোমার 10খানা ডেফিনেশন হবে, ঠিক আছে? তো সেটা না, আবার তুলনামূলক একটা আলোচনা, সবগুলোর জিস্ট নিয়ে আমরা সেশনটা আজকে স্টার্ট করব, ঠিক আছে? তো আমি প্রত্যেকদিন কিছু প্রশ্ন আলোচনা করব এবং সেগুলো জাস্ট ভালো করে শুনে তার জিস্টটা নেবে, নির্যাসটুকু নেবে, যে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। এরকম না যে আমি যেটা লিখেছি সেটাই লিখতে হবে, জাস্ট বোঝো। তো চলো, প্রথম প্রশ্ন আমরা শুরু করি। বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধিকে আমরা সবাই জানি ইংরেজিতে বলা হচ্ছে গ্রোথ। এখানে প্রশ্নটা গ্রোথ কাকে বলেও থাকতে পারে, বৃদ্ধি কাকে বলেও থাকতে পারে, ঠিক আছে? তো প্রথম কথা আমি একটু বেসিক সেন্সে বলে দিই, বৃদ্ধি কি? এই যে একটা শিশু জন্মাচ্ছে, জন্মে বড় হচ্ছে, বড় হতে 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 এই যে তার ধরো লম্বায় বাড়ছে, ওজন বাড়ছে, সাইজ বাড়ছে, ঠিক আছে, আকৃতি বাড়ছে, এটাই তো বৃদ্ধি বেসিক সেন্সে। তাহলে সেটাই বলছে, দেখো বৃদ্ধি হলো এক ধরনের জীব বিজ্ঞানিক প্রক্রিয়া। দেখো এটা কিন্তু একটা জৈবিক প্রক্রিয়া, জৈব বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটা মানুষের কোনো কৃত্রিম প্রক্রিয়া নয়, যার দ্বারা জীবের আকার আকৃতি উচ্চতা তথা ওজনের বৃদ্ধি পায়। সেই কথাটাই বললাম যে আকার বৃদ্ধি পাচ্ছে, আকৃতি বৃদ্ধি পাচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে বেসিক সেন্সে গ্রোথ, বৃদ্ধি। তবে মনস্তত্ত্বে বৃদ্ধি শুধুমাত্র এটুকুই নয়, মনস্তত্ত্বে বৃদ্ধি আরও কিছু বলা হচ্ছে। শিক্ষা ও মনস্তত্ত্বে বৃদ্ধির ধারণা শুধুমাত্র আকার বা আয়তনের বেড়ে ওঠায় নয়, তার সাথে পরিণমনও যুক্ত। পরিণমন, যেটাকে ম্যাচুরেশন বলা হয়। আমি এক্ষুনি জাস্ট বলে দিচ্ছি জিনিসটা, বাট আজকের সেশনে আমরা পরিণমন নিয়ে আলোচনা করব না, যখন আসবে পরিণমন তখন আমরা বলবো। পরিণমনে যুক্ত, এক কথায় দেখো বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক একটা পরিবর্তন, ঠিক আছে? ধারাবাহিক পরিবর্তন এবং অগ্রগতি, অর্থাৎ আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে। পরিণমনটা একটু বলে দিই। পরিণমন মানে হচ্ছে ম্যাচুরেশন। ম্যাচুরিটি কথাটা আমরা এই যে ফিক্সড ডিপোজিট করি বা এলআইসিতে আমরা যে বিভিন্ন ইন্স্যুরেন্সগুলো আমরা করি, তো তার একটা ম্যাচিউরিটি আসে, তো ম্যাচুরিটির সময় আমাদেরকে টাকাটা ফেরত দেয় সুদ সমেত। তো ম্যাচিউরিটি মানে হচ্ছে কোনো কিছু কাজ করার জন্য পরিণত হওয়া। একটা শিশু জন্মাতেই যদি তুমি তার হাতে কলম দিয়ে দিলে, বলে লেখাপড়া শুরু করো, তোমাকে চাকরি পেতে হবে, এটা তো কোনো কথা না। আগে কলম ধরার মতো তার হাতের পেশিগুলো একটু শিথিল হোক, একটু শক্ত হোক। তুমি জন্মাতেই বলো, এই তুমি দৌড়াতে শুরু করো, আমি চাই যে আমার ছেলে অলিম্পিক্সে গোল্ড মেডেল হলুক, বা আমার মেয়ে সাঁতারু হোক, ঠিক আছে? তো তার জন্য তো তাকে একটা সময় দিতে হবে। তো এই যে সময়টা, অর্থাৎ আমি যে কাজটা তাকে দিচ্ছি, বা সে স্বাভাবিক তাড়নায় যে কাজটা করতে চাইবে, তার জন্য যে জিনিসগুলো দরকার, হাঁটতে গেলে পায়ের পেশি শক্ত হওয়া দরকার, লিখতে গেলে হাতের পেশি শক্ত হওয়া দরকার, কথা বলতে গেলে ভাষাগত যে তার মধ্যে একটা সক্রিয়তা হওয়া দরকার, সেটা যখন হচ্ছে সেটা উপযুক্ত যখন হচ্ছে, সেটাকে আমরা বলছি পরিণমন। আশা করি বোঝাতে পারলাম আমি, ঠিক আছে? তাহলে বৃদ্ধি বেসিক সেন্সে কি না, বৃদ্ধি আর কিছুই নয়, বৃদ্ধি হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক পরিবর্তন। বৃদ্ধির মধ্যে কিন্তু শুধু শারীরিক পরিবর্তনটাই আমরা দেখছি। ওকে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। বিকাশ কাকে বলে? বিকাশ, দেখো বিকাশের ইংরেজিটা এখানে আমি লিখিনি, লিখে দিচ্ছি, ডেভেলপমেন্ট, ঠিক আছে? বিকাশের ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট। বিকাশ কাকে বলে?
দেখো বিকাশ হলো ব্যক্তির মধ্যে কি বলছে ধনাত্মক পরিবর্তন, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিকাশ হলো ব্যক্তির শারীরিক, মানসিক, প্রাক্ষবিক তথা কর্ম সম্পাদনমূলক ক্ষমতার এক অভিনব সংমিশ্রণ, যা সারা জীবন ঘটতেই থাকে। ঠিক আছে, ডেভেলপমেন্ট ইজ ফ্রম ওম টু টম, এই কথাটা আমার খুব সুন্দর লাগে, সেজন্য আমি লিখে নিলাম। দেখো আমি তার আগে বলিনি বিকাশ কি, বৃদ্ধি। দেখো বৃদ্ধি হচ্ছে একটা মানুষ কি 60 বছর পর্যন্ত লম্বা হতে থাকে না, কিছুদিন হয়তো 20-22 বছর, এটা আমি একটু বেশি বললাম, 22 বছরও না, 16 থেকে 20 বছরের মধ্যেই তার যা লম্বা হওয়ার সে হয়ে যায়। তাহলে এটা বৃদ্ধি, এটা বিকাশ নয়। বিকাশ হচ্ছে সারা জীবন ঘটতে থাকবে, বিকাশ সারা জীবন ঘটতে থাকবে, এবং সেজন্যই বলছি বিকাশ শারীরিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে। তুমি কোনো কিছু একটা প্র্যাকটিস করছো, সেটার প্রতি তোমার দক্ষতা হচ্ছে, সেটাও তো তোমার বিকাশ। সেটা তুমি 10 বছর বয়সে করতে পারো, সেটা তুমি 60 বছর বয়সে করতে পারো, সেটা তুমি 40 বছর বয়সে করতে পারো, এখানে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। এবং বিকাশে শুধুমাত্র শারীরিক না, ব্যক্তির মানসিক দিকটা উন্নত হচ্ছে, প্রাক্ষবিক দিকটা উন্নত হচ্ছে, তথা কর্ম সম্পাদনমূলক যে ক্ষমতা, কোনো একটা কাজকে সাকসেসফুলি কোনো একটা কাজকে করার যে প্রক্রিয়া, সেটা তার মধ্যে চলে আসছে। তাহলে এখানেই দেখো ডেভেলপমেন্ট ইজ ফ্রম ওম টু টম, এই কথাটা আমার খুবই সুন্দর লাগে এবং কথাটা খুব সুন্দর। ডেভেলপমেন্ট মানে বিকাশ ইজ ফ্রম ওম টু টম। ওম মানে কি? ওম মানে হচ্ছে মায়ের গর্ভ। যখন বিকাশ কখন থেকে স্টার্ট হচ্ছে? মায়ের গর্ভ থেকে স্টার্ট হচ্ছে। ওম টু টম, যখন জন্ম নিচ্ছে তখন থেকে, টম টম মানে কবর বা সমাধি, অর্থাৎ যখন মারা যাচ্ছে সেই সময় অবধি, অর্থাৎ এটা কথাটা সাজানোর জন্য বলা হয়েছে, বাট মারা যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত, ধরো কালকে লোকটা মারা যাবে, আজকে পর্যন্ত ওর মধ্যে কিছু না কিছু বিকাশ ঘটতে পারে, এই কথাটাই বলা আছে। তাহলে বৃদ্ধি এবং বিকাশ জিনিসটা পাশাপাশি আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। বৃদ্ধি মানে শুধু শারীরিক পরিবর্তন, তার সাথে প্রাক্ষবিক পরিবর্তনের কোনো ব্যাপার থাকছে না, মানসিকের কোনো ব্যাপার থাকছে না। কিন্তু বিকাশ মানে হচ্ছে শারীরিকটাও ইনক্লুড করছে, শারীরিকের সাথে সাথে। কারণ দেখো কেন শারীরিকটা এখানে ইনক্লুড করছি, আমি বয়স বৃদ্ধি হলে হাঁটতে পারছি। আচ্ছা হাঁটতে কেন পারছি? হাঁটতে এই কারণেই পাচ্ছি, আমার মধ্যে কিছু উচ্চতার বৃদ্ধি হয়েছে, পায়ের পেশিগুলো শিথিল হয়েছে, পায়ের পেশিগুলো শক্ত হয়েছে, ঠিক না? তার মানে কি, সেখানে পেশির মধ্যে বৃদ্ধি হয়েছে ভেতরে, তবেই তো আমার সেগুলো শক্ত হয়েছে, তবেই তো আমি হাঁটতে পারছি। সেই জন্য আমি শারীরিক ব্যাপারটা ইনক্লুড করছি। তাহলে বিকাশ হচ্ছে ওম টু টম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটতেই থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি অনেকটা দুজনের তুলনামূলক আলোচনা করে দিলাম, বাট এর পরের প্রশ্নটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো এমনিতে বৃদ্ধি ও বিকাশের মধ্যে অনেক পার্থক্য পাবে, আমি অত সব লিখিনি, আমি কিছু জাস্ট সেগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে আমি প্রথম যে পার্থক্যটা লিখেছি সেটা হচ্ছে বৃদ্ধি শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ, বিকাশ বলতে বোঝায় শারীরিক, মানসিক ও প্রাক্ষবিক বিষয়ের অগ্রগতির সাথে কর্মদক্ষতার উৎকর্ষ সাধন। যে কথাটা বলছিলাম, কোনো একটা কাজকে সাকসেস করার যে পার্সেন্টেজ সেটা বেড়ে যায়। ঠিক আছে, হয়তো একবারে অর্থাৎ একটা কাজ যদি আমি ছোটোবেলায় অতবার করলে যতটা না আমি সেটাতে মানে যত পার্সেন্টে সাকসেস পাবো, আমি আর একটু ম্যাচিওর হওয়ার সাথে পর যদি করি তাহলে তার কম ট্রাই করে আমি সেটাতে সাকসেস পাবো। ঠিক আছে, তাহলে যাই হোক, বৃদ্ধি শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, কিন্তু বিকাশ বলতে কি বোঝায়? বিকাশ বলতে বোঝায় শারীরিক, মানসিক, প্রাক্ষবিক বিষয়ের সাথে কর্ম দক্ষতার উৎকর্ষ সাধন। আমি এটা অলরেডি আলোচনা করেছি। বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বিকাশ একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এটাও একটু আগে বললাম যে মানুষ বাড়তে পারে 20 বছর ম্যাক্সিমাম, 22 বছর ম্যাক্সিমাম বাড়তে পারে, তারপর আর বাড়তে পারে না। তাহলে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়সের সাথে যুক্ত, বয়সের সাথে থেমে যাচ্ছে। বিকাশ আমরা ওই কথাটাই বললাম, ডেভেলপমেন্ট ইজ ফ্রম ওম টু টম, মায়ের গর্ভ থেকে একেবারে মৃত্যু পর্যন্ত বিকাশ চলতে থাকে। তাহলে এটা একটা পার্থক্য। আচ্ছা, আর একটা দেখো, বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব খুব কম, কিন্তু বিকাশের ক্ষেত্রে ধারাবাহিক অনুশীলন বা সক্রিয়তা প্রয়োজন। আমি সেটাই বলছি, তুমি বৃদ্ধিটা তোমার বৃদ্ধি হচ্ছে, তুমি যদি ব্যায়াম করো তাহলে তোমার হয়তো ভালো শরীর ভালো থাকবে, বৃদ্ধির একটু বেশি হবে। বাট তুমি যদি ব্যায়াম নাও করো, এই যে যত মানুষ জন্ম থেকে বাড়ছে, সবাই কি ব্যায়াম করে? কিন্তু তবু তো সবাই ওজনে বাড়ছে, তবু তো সবাই কি হচ্ছে, লম্বায় বাড়ছে।
ঠিক আছে, তাহলে অনুশীলনের একদমই প্রভাব নেই বলবো না, খুব একটা প্রভাব লক্ষ্য করা যায় না, কিন্তু বিকাশের ক্ষেত্রে ধারাবাহিক অনুশীলন। তুমি বিকাশ মানে কি? বিকাশ মানে ডেভেলপমেন্ট, মানে উন্নতি। কোনো একটা, ধরো আমি এই চ্যাপ্টারটাতে আমার প্রবলেম আছে, তাহলে আমি যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি সেই চ্যাপ্টারটাতে সক্রিয় হব, তত আমি ভালো গ্রোথ করতে পারবো, ডেভেলপ করব। সেটাই হচ্ছে বিকাশ। এখানে আমি জাস্ট একটা কর্মদক্ষতার রেসপেক্টে বললাম, ওখানে শারীরিকভাবে বিকাশ। ঠিক আছে, তাহলে বিকাশের ক্ষেত্রে অনুশীলনের একটা ভূমিকা আছে। বৃদ্ধি পরিমাপযোগ্য, কিন্তু বিকাশ পরিমাপযোগ্য নয়। বিকাশ পরিমাপযোগ্য নয়, পর্যবেক্ষণ সাপেক্ষ। এটা খুব ইম্পর্টেন্ট। বৃদ্ধি পরিমাপযোগ্য। এই আগের বছর তুমি এত সেন্টিমিটার ছিলে, এবছর তুমি কত সেন্টিমিটার হলে আমি পরিমাপ করতে পারছি। তুমি আগের মাসে এত কিলো ওজন ছিল তোমার, এ মাসে তোমার কত কিলো ওজন আছে, ঠিক আছে, আমি এটা পরিমাপ করতে পারছি। কিন্তু বিকাশ পরিমাপ করব না। তুমি কিভাবে কতটা হাঁটতে পারতে আর এখন কতটা হাঁটতে পারছো, আমি সেটা পরিমাপ করতে পারবো না, কিন্তু পর্যবেক্ষণ করতে পারবো। পর্যবেক্ষণ করে এটা বলতে পারবো, পর্যবেক্ষণ মানে কি, মানে অনুমান। মানে পর্যবেক্ষণ করে আমি এটা বলতে পারবো যে হ্যাঁ, আগের বার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এবার কিন্তু সুন্দর হেঁটেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পার্ট 1-এ আসবে, এরকম না আমি এমনি আলোচনা করছি। আমি প্রথমত নিজেও পরীক্ষা দিয়েছি, PYQও দেখেছি, এগুলো থেকে প্রশ্ন পাবে। ঠিক আছে, ওই জন্য একটু ভালো করে শিখবে। এবং এগুলো আমি দেখো গল্পের মতো করে বুঝিয়ে বলছি। আমার লেখাটার থেকে যদি কেউ শোনার প্রতি বেশি ইন্টারেস্টেড থাকো, আই থিঙ্ক বেশি কাজে লাগবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো আজকে এটা কত, 4 নম্বর প্রশ্ন। শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন? মাল্টি ডাইমেনশনাল। এটা যখন আমরা পড়াশোনা করি তখন বারবার আমাদেরকে শেখানো হয় যে শিশুর বিকাশ হচ্ছে একমাত্রিক নয়, অর্থাৎ একটা দিকে হয় না, মাল্টি ডাইমেনশনাল, বহুমাত্রিক। কেন বলছি? দেখো লেখা আছে বিকাশ মানবদেহের কি হচ্ছে? বিকাশ মানবদেহের শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক তথা জ্ঞানীয় গুণাবলীকে প্রভাবিত করে। বৃদ্ধির মতো শুধুমাত্র শারীরিক ব্যাপারেই সীমাবদ্ধ থাকে না, তাই বিকাশকে বহুমাত্রিক বলা হয়। বিকাশ একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, এবং বৃদ্ধি কী হচ্ছিল? শুধু শারীরিকের দিক ছিল, সেই জন্য বৃদ্ধি হচ্ছে একমাত্রিক বলছিলাম আমরা। কিন্তু বিকাশকে বহুমাত্রিক, কারণ শারীরিকের সাথে সাথে মানসিক দিকের উন্নতি হচ্ছে, প্রাক্ষবিক দিকের উন্নতি হচ্ছে, সামাজিক দিকের উন্নতি হচ্ছে। তুমি ছোটোবেলায় কোনো একটা তোমার চেয়ে বড় লোকের সঙ্গে তুমি হয়তো ও তোমার সাথে কিছু একটা ইয়ার্কি করলো, তুমি এমন একটা উত্তর দিয়ে দিলে, অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখা যায় মানে সেটাও উল্টোপাল্টা ভাষাও ব্যবহার করে। বাট যখন আস্তে আস্তে তুমি বড় হচ্ছ, তোমার সামাজিক বিকাশটা ঠিকঠাক হলো, তখন সেই লোকটা ইয়ার্কি করলে তুমি কিন্তু আর সেরকম খারাপ ভাষা ব্যবহার করো, হয় স্মাইল করে ছেড়ে দেবে, বা তুমি এমনভাবে অ্যাপ্রোচটা করবে যাতে ওর কষ্ট না লাগে, দুঃখ না লাগে। কিন্তু ছোটোবেলায় রিপ্লাই দেওয়ার সময় মাথায় অত কিছু থাকে না যে এইটা বললেও কষ্ট পাবে, কি এটা বলা আমার উচিত না, ঠিক কি না? তাহলে এটাই হচ্ছে সামাজিক বিকাশ। তাহলে শুধুমাত্র শারীরিক বিকাশ থাকলেই মানুষের কিন্তু সর্বাঙ্গীন বিকাশ সাধন হচ্ছে না। শারীরিক থাকতে হচ্ছে, মানসিক থাকতে হচ্ছে, প্রাক্ষবিক থাকতে হচ্ছে, সামাজিক থাকতে হচ্ছে। তাহলে এ কারণে বহুমাত্রিক মানে একের বেশি মাত্রা, একমাত্রিক তো নয়। তাহলে একের বেশি মাত্রা বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র নট ফিজিক্যাল, নট শারীরিক, শুধুমাত্র শারীরিকটা না, তার সাথে মানসিক বিকাশ ঘটছে, প্রাক্ষবিক বিকাশ ঘটছে, সামাজিক বিকাশ ঘটছে, সেই জন্য বহুমাত্রিক বলা হচ্ছে। সিম্পল, বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন। নিরবিচ্ছিন্ন বিকাশ, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? এবং তারপরের প্রশ্ন, বিচ্ছিন্ন বিকাশ, ডিসকন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? এই দুটো প্রশ্ন আলোচনা করে আজকে আমরা শেষ করব। তো বিকাশের আরও কিছু রয়েছে, দেখবে বিকাশের প্লুরালিটি রয়েছে, বহুত্ব রয়েছে, অন্তর্ব্যক্তি পার্থক্য, সেগুলো আমরা পরের সেশনে আলোচনা করব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? একটা প্রশ্ন বাদ দেবো না। এরপর হচ্ছে দ্য নিরবিচ্ছিন্ন বিকাশ, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। দ্য কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, মাঝখানে ইন্টারমিটেন্টলি হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস বলছে, দেখো নিরবিচ্ছিন্ন বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক ও অবিরাম প্রক্রিয়া, যেখানে ব্যক্তির পরিবর্তন ধীরে ধীরে ঘটে। প্রত্যেকটা বিকাশেই ব্যক্তির পরিবর্তন ধীরে ধীরে ঘটে, কিন্তু তার রেসপেক্টে যদি আমরা দেখতে যাই, একটাতে একবেগে কিছু চলে আসছে, একটাতে ধীরে ধীরে ঘটছে, ঠিক আছে? নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসলি হতে থাকবে, কখনো বন্ধ হবে না সেটা, এবং ধীরে ধীরে। যেমন ধরো শৈশবকালে শিশুর দৈহিক, মানসিক এবং সামাজিক বিকাশ, এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আস্তে আস্তে শিখছে, প্রতিটি পর্যায়ে শিখছে, এবং প্রত্যেক পর্যায়ে আগের যে দক্ষতাগুলো সেগুলো কাজে লাগাচ্ছে, তবেই তো একটা মানুষ সম্পূর্ণ হয়ে ওঠে। ভালো করে বোঝার চেষ্টা করো।
আমি আগের যে এক্সাম্পলটা বললাম, আমি আগের এক্সাম্পলটা কি বললাম, যে কেউ আমাকে ধরো ইয়ার্কি করলো, আমার বয়স ছোট, আমি তাকে এমন একটা কটু ভাষায় বা এমনভাবে তার সাথে অ্যাপ্রোচ করলাম যেটা মানানসই নয়। আমার সেখানে হয় ওই লোকটা আমাকে বারণ করবে, বা আমার বাড়ির লোক, বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা, তারা বলবে যে যখন কেউ এরকম বলে গুরুজনদের সাথে এরকম ব্যবহার করতে নেই। তাহলে এখানে আমার একটা শিক্ষা হলো। ফার্দার পরে আবার তো এরকম তো না আমার জীবনটা ওখানে শেষ, কেউ আবার আমার সাথে ইয়ার্কি করলো, তাহলে আমি সেই ইয়ার্কিটার রিপ্লাই কিন্তু আগে যেভাবে দিয়েছিলাম সেভাবে আমি দেবো না, কারণ বাড়ির লোক আমাকে শেখালো যে না, এভাবে রিপ্লাই দিতে নেই, এটা অনুচিত, এটা কাজ করা উচিত নয়। তাহলে প্রতিটা পর্যায়ে আগের পর্যায়ের যে দক্ষতা, যে অভিজ্ঞতা, সেগুলো আমি কাজে লাগাচ্ছি, এটাই হচ্ছে বিকাশ। এটাই তো আমার মধ্যে বিকাশ ঘটলো, যে আমি একটা আনম্যানার্ড ওয়ে অফ রিপ্লাই থেকে আমি একটা ম্যানার্ড ওয়েতে রিপ্লাই দিতে শিখলাম। এটাই তো আমার মধ্যে বিকাশ। বিকাশ মানে কি? যা তুমি জানতে না, যা তুমি পারতে না, যা তুমি ভুল করতে, সেটা থেকে শিক্ষা নিয়ে তুমি ঠিক করো, সেটা তুমি ম্যানার্ড ওয়েতে অ্যাপ্রোচ করো, এটাই তো বিকাশ। সেটা হতে পারে তোমার প্রফেশনাল লাইফে, হতে পারে তোমার শারীরিক, হতে পারে তোমার ইমোশনাল, হতে পারে, সব ক্ষেত্রে এটাকে আমরা বিকাশ বলছি। তাহলে আবার বলছি, নিরবিচ্ছিন্ন বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা অবিরাম প্রক্রিয়া, যেটা কখনো বিরাম নেই, বিরামহীন প্রক্রিয়া। ব্যক্তির পরিবর্তন ধীরে ধীরে ঘটছে। এক্সাম্পল হিসেবে বলছে শৈশবকালে শিশুর ব্যক্তি দৈহিক, মানসিক, সামাজিক বিকাশ, এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এটা কি হয়? প্রত্যেকটা পর্যায়ে শিশু পূর্বের অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগায় এবং বর্তমান ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, চলো আজকের শেষ প্রশ্ন আমরা চলে যাব, ডিসকন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে? তো বিচ্ছিন্ন বিকাশ মানেই ধীরগতিতে, এমন না যে বিচ্ছিন্ন বিকাশ আচমকা ঘটে যাবে, বাট দুটোর রেসপেক্টিভ ওয়েতে যদি দেখি, তাহলে একটা একটু হঠাৎ করে চলে আসে আর একটা তুলনায়। তাহলে বিচ্ছিন্ন বিকাশ কি বলছে? বিচ্ছিন্ন বিকাশ হচ্ছে এমন একটা, বিচ্ছিন্ন বিকাশ হলো একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ করে পরিবর্তন বা বিকাশের ঘটনা। একটা নির্দিষ্ট সময়ে এবং হঠাৎ করে পরিবর্তন হবে। ঠিক আছে, এই ধরনের বিকাশে ব্যক্তি হঠাৎ করে নতুন পর্যায়ে প্রবেশ করে, এই ধরনের হঠাৎ করে নতুন পর্যায়ে প্রবেশ করছে। এবং আমি আগে নিরবিচ্ছিন্নতে বলেছিলাম যে প্রত্যেকটা পর্যায়ে আগের পর্যায়গুলো ইউজ করছে। এখানে বলছে পূর্বের মতো আচরণ আর করতে পারে না, অর্থাৎ তার মধ্যে যে ধরনের চেঞ্জেসটা আসছে সেটা ইটারনাল, সেটা চিরন্তন চেঞ্জ চলে আসছে, এবং সেইটা তার চিন্তা ভাবনাকে, তার চরিত্রকে এমনভাবে প্রভাবিত করছে যে আর সে পূর্বের মতো আর আচরণ করতে পারছে না, ব্যাক স্টেজ আর যেতে পারছে না। বোঝাতে পারলাম? বিচ্ছিন্ন বিকাশ হচ্ছে সেটাই, একটা নির্দিষ্ট সময়ে, পার্টিকুলার একটা টাইম, হঠাৎ করে তোমার মধ্যে কিছু চেঞ্জেস চলে আসবে, যেটা বোঝা যাবে যে চারিত্রিক কিছু পরিবর্তন হলো, শারীরিক কিছু পরিবর্তন হলো, এবং তুমি আর পূর্বের মতো আচরণ করতে পারবে না, কারণ সেই যে চেঞ্জেসগুলো, সেটা তোমার মননকে, সেটা তোমার মনে, সেটা তোমার শরীরে, সেটা তোমার চরিত্রে একটা, মানে কি বলবো, একটা টোটালি চেঞ্জেবল একটা প্রভাব ফেলবে। যেমন তোকে এক্সাম্পলটা হলে বুঝতে পারবে, কৈশোর পর্যায়ে শিশুর মানসিক এবং সামাজিক তথা প্রাক্ষবিক বিকাশে হঠাৎ কিছু পরিবর্তন আসে, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে যদি আমি বলি, পিরিয়ডসের ব্যাপারটা যদি বলি আমি, ঠিক আছে? তাহলে যে ফিমেলটা পিরিয়ডস একবারও সাফার করেনি, তার মধ্যে যেসব, তার মেন্টালিটি কিন্তু তখনও তৈরি হয়নি যে আমার এরকম 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 ব্যাপার স্যাপার হবে। কিন্তু যে সাফার করছে, প্রথম কষ্ট হয়, কিন্তু সাফার করতে 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 প্রতি মাসে যখন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে সে সেটার সাথে অ্যাকাস্টমড হয়ে যায়, সেটা সে মেনে নেয়, এবং সে জানে যে এটা একটা জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল প্রসেস, আমার কিছু করার নেই, এটা হবে। তাহলে তার ফলস্বরূপ তার আচরণে প্রথম দেখবে, প্রথম অনেক বেশি বিরক্ত হয়, ওটা বিরক্তিকর ব্যাপারই, কিন্তু প্রথম যখন স্টার্ট হয় অনেক বেশি বিরক্ত হয়, অনেক বেশি হয়তো কাঁদে, বাট আস্তে আস্তে হতেই থাকে, যখন তখন বুঝতে পারে কেঁদেও কিছু লাভ নাই আমার, এটা তো হবেই। তাহলে তার ফলস্বরূপ তার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে এই যে তার আচরণে যে পরিবর্তনটা এলো, এটা কিন্তু চিরন্তন পরিবর্তন, এটা আর সে পূর্বের মতো আচরণ কখনো ব্যাক স্টেজে ফিরে যেতে পারবে না, ঠিক কি না? তাহলে এটাই হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস বিচ্ছিন্ন ডেভেলপমেন্ট, বিচ্ছিন্ন বিকাশ বা ডিসকন্টিনিউয়াস ডেভেলপমেন্ট।
ঠিক আছে, তাহলে আজকে যদি আমরা কি কি আলোচনা করলাম, প্রথমে আজকে আমরা আলোচনা করলাম বৃদ্ধি কি। আমি আবার বললাম বৃদ্ধি কি, একটু আমরা ব্যাপারটা জেনে নিই। বৃদ্ধি হচ্ছে শরীরের শারীরিক বিকাশটাকে বৃদ্ধি বলছে। শারীরিক যে বৃদ্ধি, ওজন বৃদ্ধি, আকার বৃদ্ধি, আয়তন বৃদ্ধি, এগুলোই হচ্ছে উচ্চতা বৃদ্ধি, এটাই হচ্ছে বেসিক সেন্সে বৃদ্ধি। বাট মনস্তত্ত্বে পরিণমনকেও বৃদ্ধির সাথে অ্যাটাচ করা হয়েছে। পরিণমন মানে হচ্ছে জাস্ট কোনো কিছু কাজ করার জন্য উপযুক্ত হওয়া, সেটাকেই পরিণমন বা ম্যাচুরিটি বলা হচ্ছে। 2 নম্বর আমরা বিকাশে চলে যাব। বিকাশ হচ্ছে কি, বিকাশ হচ্ছে একটা অবিরাম প্রক্রিয়া এবং এটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এমনি বিকাশের সেন্সে নিরবিচ্ছিন্ন কথাটা ইউজ করব, বাট বিকাশকে যখন আমরা ভালোভাবে দেখব তখন তার মধ্যে কিছু বিচ্ছিন্ন বিকাশের কনসেপ্টটা চলে আসছে। তাহলে বিকাশ মানে শারীরিক শুধু থাকছে না, শারীরিকের সাথে মানসিক, প্রাক্ষবিক, সামাজিক দিকটাও থাকছে। কর্মসম্পাদনমূলক যে উৎকর্ষ সাধনের দক্ষতাটা সেটাও থাকছে। এটা আমরা চলে গেলাম বিকাশ। বৃদ্ধি আর বিকাশের যদি আমরা পার্থক্য চলে যাই, আমরা দেখতেই পাচ্ছ বৃদ্ধি আর বিকাশের কি কি পার্থক্য। বৃদ্ধি হচ্ছে শারীরিকের মধ্যে সীমাবদ্ধ, বিকাশ শারীরিকের সাথে ইনক্লুডিং শারীরিকের সাথে আমার মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, কর্মসম্পাদনমূলক উৎকর্ষ থাকছে। আর যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি থাকছে। বিকাশ কিন্তু ওম টু টম, মানে মায়ের গর্ভ থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত চলছে, এটা চলছে। আর আমরা কি বলতে পারবো না, বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলবো পরিমাপ করতে পারি বৃদ্ধিকে, কিন্তু বিকাশকে আমরা পরিমাপ করতে পারি না, শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারি। এই ধরনের কিছু বেসিক ডিফারেন্স আমরা আলোচনা করলাম। এরপরের প্রশ্ন আমরা আলোচনা করলাম শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন, শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হবে নাই বা কেন। কারণ শিশুর বিকাশে শুধুমাত্র নট অনলি ফিজিক্যাল, শারীরিক না, শারীরিকের সাথে সাথে মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, তুমি যদি এগুলোকে এক একটা মাত্রা ভাবো, এই যে শারীরিক হচ্ছে একটা মাত্রা, মানসিক হচ্ছে একটা মাত্রা, সামাজিক একটা মাত্রা, প্রাক্ষবিক একটা মাত্রা, জ্ঞানীয় গুণাবলী একটা মাত্রা, তাহলে একটার বেশি সব মাত্রাগুলোই এখানে রিলেটেড, পারস্পরিক সম্পর্কযুক্ত, প্রত্যেকটাকে প্রভাবিত করছে। সেজন্য বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশনাল বলছি আমরা। চলে গেলাম নিরবিচ্ছিন্ন বিকাশ। নিরবিচ্ছিন্ন বিকাশ কি বললাম? নিরবিচ্ছিন্ন বিকাশ হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে, আমি ওই যে এক্সাম্পলটা দিলাম যে কারোর সাথে ব্যবহার খারাপ করলে পরে যখন, এরকমও বলতে পারো যে ব্যক্তি বা শিশু একই পর্যায়ে যখন পরবর্তী পর্যায়ে একই পরিস্থিতির সম্মুখীন হয়, মানে ধরো আগে আমি ধরো কথার কথা বলছি, আগে আমি একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, ধরো আমি এক্সামে অ্যাডমিট কার্ড ভুলে গেছি নিয়ে যেতে। তাহলে অ্যাডমিট কার্ড যখন এক্সামে নিয়ে যেতে ভুলে গেছি, তখন আমার মধ্যে কিছু স্যাররা জিজ্ঞেস করলে কি বলতে হয়, স্যারদের মানে কীভাবে অ্যাপ্রোচ করলে এক্সামটা দিতে পারবো, এরকম আমার একবার হয়েছিল ঘটনা। ফার্দার আমি একবার ভুলে গেছি অ্যাডমিট কার্ড নিয়ে, তাহলে প্রথমবার আমাকে যতটা ভেবে উত্তর দিতে হয়েছিল, পরের বার অতটা ভাবতে হবে না, কারণ আমার ওই এক্সপিরিয়েন্সটা আছে। তাহলে আমি বলবো সেম পরিস্থিতি যখন দ্বিতীয়বার আমি সেম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, তখন কিন্তু আমি ওই পূর্বের অভিজ্ঞতাটাকে কাজে লাগাবো, যে এরকম বলা যাক, এরকম কোনো মতে এক্সামটা দিয়ে দিই, অ্যাডমিট তো আমার বাড়িতেই আছে, আমি তো আর কিছু জালিয়াতি করছি না। তাহলে এরকম ব্যাপারটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন বিকাশ আমি এই যে পিরিয়ডসের এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে নির্দিষ্ট সময়ে এমন কিছু চেঞ্জেস চলে আসবে যেটা থেকে আর সে পূর্বের মতো আচরণ করতে পারবে না, কারণ তার সেই চেঞ্জেসগুলো তার চিন্তাভাবনাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে, যার ফলে তার কিছু চারিত্রিক পরিবর্তন চলে আসবে। ঠিক আছে, তো আজকে এখানেই ভিডিওটা কনক্লুড করছি। আজ আমার আর আলোচনার কিছু নেই। পরের দিন আমরা ওই অন্তর্ব্যক্তি বা প্লুরালিটি, বিকাশের প্লুরালিটি, বহুত্ব, অন্তর্ব্যক্তি পার্থক্য, আন্তর্ব্যক্তি পার্থক্য, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। তারপর পরের চ্যাপ্টারে যে সমস্ত আসার মতো কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো আমরা এগুলো কিন্তু পার্ট 1-এ বেশি কাজে লাগবে, পার্ট 2-তে সামহাউ অল্প কাজে লাগবে, কারণ পার্ট 2-এর সিলেবাস আলাদা। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয়, বা তুমি হয়তো কেউ দেখছো ডিএলএড করছো, তোমার বন্ধু বান্ধবী ডিএলএড করছে, তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দাও, আশা করি কাজে লাগবে। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে গাইজ।